নমস্কার বন্ধুরা, আমি তোমাদের মৌ ম্যাম। তোমরা দেখছো আরপেপ এডুকেশন, যেখানে চলছে আসন্ন প্রাইমারি টেট সিটেট পরীক্ষার প্রস্তুতি। তাই আরপেপ এডুকেশনের সাথে যুক্ত হও এবং নিজের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাও। আজকে চলে এসেছি আমি তোমাদের জন্য চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে এনসিএফ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক যে 2005 রয়েছে, সেইটা সম্পর্কে তোমাদের ডিটেলসে আলোচনা করাবো। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা প্রত্যেকে দেখবে, কোথাও স্কিপ করবে না। পুরো ডিটেলসে তোমাদের ক্লাস নেব। কোথাও যদি কারো বুঝতে কোনো রকম কোনো ডাউট থেকে থাকে, তারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবে। আমি অবশ্যই তোমাদের সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। এর আগে তোমাদের ক্লাসগুলোতে আমি স্বাধীনতার পূর্বে যত কমিশন কমিটি ছিল সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করে দিয়েছি। তাই যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি তাদেরকে বলবো অবশ্যই তোমরা আগের ভিডিওগুলো দেখে নিও। তাহলে চলো শুরু করে দেওয়া যাক আজকে আমাদের ক্লাস। দেখো, প্রথমেই এনসিএফ জানতে গেলে এনসিএফ গঠনের যে পটভূমি বা ভূমিকা, সেটা সম্পর্কে জানা কিন্তু আমাদের খুব দরকার। দেখো এখানে কি বলা আছে, স্বাধীনতা লাভের পর ভারতবর্ষের পরিবর্তনশীল প্রয়োজনীয়তা অনুভব করে শিক্ষার পুনর্গঠনের জন্য বিভিন্ন কমিটি, কমিশন, সংস্থা গঠিত হয়েছে। জাতীয় শিক্ষা গবেষণা প্রশিক্ষণ পরিষদ, যাকে আমরা শর্ট ফর্মে কি বলি, এনসিইআরটি। এটার বাংলাটাও তোমরা জেনে রাখবে, জাতীয় শিক্ষা গবেষণা প্রশিক্ষণ পরিষদ। এইরূপ একটি জাতীয় স্তরের, যা বিদ্যালয়ের শিক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। জাতীয় শিক্ষা গবেষণা প্রশিক্ষণ পরিষদ বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম পরিমার্জনের জন্য 1975, 1988, 2000 এবং 2005 সালে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে। কারা গ্রহণ করে? এনসিইআরটি। জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা 2005 বিগত 20 বছরের প্রচলিত পাঠ্যক্রমগুলির ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলি বিশ্লেষণ করে 21 শতকের প্রয়োজনীয়তার প্রেক্ষিতে প্রাসঙ্গিক রূপরেখা তৈরি করেছে। তো এনসিএফ 2005 তৈরি করার জন্য 20 বছরের যে রূপরেখা রয়েছে পাঠ্যক্রমের, সেটা নজরদারি করা হয়েছে সেটার উপরে। অধ্যাপক যশ পালের নেতৃত্বে জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা 2005 তৈরি হয়েছে। ভারতবর্ষের বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে আলোচ্য পর্যালোচনাটি যথার্থ ইতিবাচক রূপে সারস্বত সমাজের কাছে গৃহীত হয়েছে। এখানে তোমাদের জানার যেটা দরকার সেটা হচ্ছে 2005 সালে এটা গঠিত হয়েছে এনসিএফ। এর আগেও ছিল, এটা হচ্ছে পরিমার্জন রূপ। এনসিএফ 2005টা তোমাদের বেশি ইম্পর্টেন্ট। এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অধ্যাপক যশ পালের নেতৃত্বে তৈরি হয়েছে, এটাও তোমাদের ইম্পর্টেন্ট। চলো তার পরের পয়েন্টে কি লেখা আছে দেখে নিই। জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা 2005-এর দৃষ্টিকোণগুলি হলো, প্রথম পয়েন্টে কি বলা আছে না, একটি বহুমাত্রিক উপযোগী জাতীয় ব্যবস্থার সমৃদ্ধিকরণ। এই যে এনসিএফ 2005, এটা কি একটা সমৃদ্ধ, সব কিছুতে ছিল, বহুমাত্রিক, শুধুমাত্র একটা দিকের ওপরে নির্ভর করে কিন্তু এটা গঠিত হয়নি। বিভিন্ন মাত্রা ছিল এর মধ্যে, বিভিন্ন রকম ইনক্লুশন এখানে হয়েছিল। পাঠ্যক্রমের বোঝা কমানো বা পাঠ্যক্রমের পরিবর্তন, সিলেবাসের চেঞ্জ। তো এখানে কিছু পয়েন্ট এক্সট্রা অ্যাডিশন হয়েছিল, চলো আমরা জেনে নিই পরপর সেগুলো কি কি। দ্বিতীয় পয়েন্টে বলা আছে চাপমুক্ত শিক্ষার মূল ধারণা অনুসারে পাঠ্যক্রমের বোঝা কমানো। চাপমুক্ত শিক্ষার মূল ধারণা অনুসারে পাঠ্যক্রমের বোঝা কমানোর কথা এখানে বলা হয়েছে। পাঠ্যক্রমের বোঝা মানে এখানে একটা কি পয়েন্ট এখানে রয়েছে, যেখানে বলা হয় যে ব্যাগের বোঝা কমানো, ছাত্রছাত্রীদের বইয়ের ব্যাগের বোঝা কমানো। তো এনসিএফ 2005-এই কিন্তু এই দৃষ্টিভঙ্গিটা এভাবেই দেখা হয়েছিল যে ছাত্রছাত্রীদের পাঠ্যক্রমের বোঝা যদি কমিয়ে দেওয়া হয় তাহলে তাদের ব্যাগের বোঝাও অনেকটা কমে যাবে। তাই চাপমুক্ত শিক্ষার যে ধারণাটা সেটা এসেছে এনসিএফ 2005 থেকেই। চলে আসছে আমাদের পরের পয়েন্টে, পাঠ্যক্রম সংস্কারের সঙ্গে সাযুজ্যপূর্ণ পরিচালন ব্যবস্থা। এখানে সাযুজ্য বানানটা তোমাদের ভুল আছে, এটা দন্ত্যস্বয়ে আঁকা, দন্তীয়স্বয়ে আঁকা, অন্তস্থ জয়ে হর্ষও হবে। সাযুজ্যপূর্ণ পরিচালন ব্যবস্থা, এটা একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। সাযুজ্যপূর্ণ পরিচালন ব্যবস্থার পরিবর্তন, অর্থাৎ কি পাঠ্যক্রম যদি পরিবর্তন হয় তার মধ্যে যে পরিচালন ব্যবস্থাটা সেটাও পরিবর্তন করা অবশ্যই দরকার। পরের পয়েন্টে কি বলা আছে, সামাজিক ন্যায়, সমানাধিকার এবং ধর্মনিরপেক্ষতার মতো সাংবিধানিক মূল্যবোধের উপর ভিত্তি করে পাঠ্যক্রম রচনা। সাংবিধানিক ন্যায়, সমানাধিকার এবং ধর্মনিরপেক্ষতার মতো সাংবিধানিক মূল্যবোধ, এখানে কি যেগুলো মানে বলা হয়েছে, সাংবিধানিক ন্যায়, সমানাধিকার, প্রত্যেকের মধ্যে, প্রত্যেক ছাত্রছাত্রী সমাজের সবার মধ্যে একটা সমানাধিকার থাকবে, এবং ধর্মনিরপেক্ষতার মতো, যেখানে ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ হবে না, সেই রকম সাংবিধানিক মূল্যবোধের ওপর ভিত্তি করেই কি পাঠ্যক্রম রচনা করা হবে।
তারপরের পয়েন্টে কি বলা আছে, সকলের জন্য উন্নত মানের শিক্ষা নিশ্চিত করা। এখানে আরও কি বলা হয়, না সকলের জন্য উন্নত মানের শিক্ষা দেওয়া হবে, কোনো রকম ভেদাভেদ না রেখে প্রত্যেককে ইকুয়াল হিসেবে দেখে, কারোর মধ্যে ভেদাভেদ সৃষ্টি না করে সবার জন্য কি একটা উন্নত মানের শিক্ষার নিশ্চিত করা হবে। এটাই ছিল জাতীয় পাঠ্যক্রম রূপরেখার দৃষ্টিকোণ। চলে আসছি পরের পয়েন্টে। এখানে কি বলা হয়েছে, না অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণে সক্ষম লিঙ্গ সাম্যের প্রতি তপশিলি জাতি উপজাতিদের সমস্যা সম্পর্কে সংবেদনশীল গণতান্ত্রিক রীতিনীতি এবং মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল নাগরিক গঠন। তো এখানে আরও বলা হয় যে এখানে তপশিলি জাতি উপজাতি যে সমাজের যে ভেদাভেদরা সেটাকে গুরুত্ব না দিয়ে সবার জন্য সমানভাবে শিক্ষা, তাদের যে মূল্যবোধ রয়েছে সেই মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে আমাদেরকে, বা অন্য লিঙ্গের প্রতি যারা রয়েছে, যারা অর্থনৈতিক রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণে সক্ষম লিঙ্গ সাম্যের প্রতিও আমাদেরকে দৃষ্টি রাখতে হবে, এবং কোনো লিঙ্গ ভেদাভেদ এখানে করা চলবে না, যেমন জাতি বর্ণ ধর্ম সকলেই নির্বিশেষে কি পড়াশোনায় সমান সুযোগ গ্রহণ করতে পারবে, এখানে সেটাই বলা আছে। চলে আসছি আমাদের পরের যে পয়েন্ট, দেখো এখানে কি বলা আছে, শিক্ষা ও জ্ঞান সম্পর্কে যে সুপারিশগুলো ছিল সেগুলো আমরা জেনে নেব। প্রথম পয়েন্টে কি বলা আছে, শিক্ষক শিক্ষার্থী সম্বন্ধে দৃষ্টিভঙ্গির বদল। আগে কি ছিল, শিক্ষক কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, পরবর্তী ক্ষেত্রে বর্তমানে যে শিক্ষা ব্যবস্থাটা রয়েছে সেটা হচ্ছে শিক্ষক কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। তো এই শিক্ষার্থী কেন্দ্রিক, আগে ছিল শিক্ষক কেন্দ্রিক এবং বর্তমানে কি রয়েছে, শিক্ষার্থী কেন্দ্রিক। তাই এই যে শিক্ষার্থী বা শিক্ষার্থী এই যে দৃষ্টিভঙ্গি রয়েছে সেই দৃষ্টিভঙ্গিটাকে কি বদলাতে হবে। দ্বিতীয় পয়েন্টে রয়েছে শিক্ষার্থীর শিক্ষা ও বিকাশ সম্পর্কে সামগ্রিক দৃষ্টিভঙ্গি প্রদান করতে হবে। তাদের যে শুধুমাত্র তাদের যে পঠন পাঠনের বিকাশ ঘটাতে হবে তা নয়, তাদের মধ্যে সামগ্রিক বিকাশ ঘটাতে হবে, তাদের দৈহিক মানসিক প্রাক্ষবিক সমস্ত দিকের বিকাশটাকে কিন্তু ঘটানোর কথা এই এনসিএফে বলা আছে বা এনসিএফের সুপারিশে বলা হয়েছে। তারপরের পয়েন্টে চলে আসছি, শ্রেণীকক্ষের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য শান্তির বাতাবরণ সৃষ্টি করা। শ্রেণীকক্ষে ক্লাস চলাকালীন যদি অশান্ত পরিবেশ থাকে বা পাশে হয়তো কোনো কাজ হচ্ছে সেখানে থেকে একটা আওয়াজ সৃষ্টি হচ্ছে বা কোনো কোলাহল পূর্ণ পরিবেশ রয়েছে, তো সেখানে কি ছাত্রছাত্রীরা শিখতে পারবে না। তাই শ্রেণীকক্ষের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু একটা শান্তির বাতাবরণ সৃষ্টি করতে হবে। চলে আসছি পরের পয়েন্টে, যেখানে কি বলা হয়েছে, জ্ঞান সৃষ্টি এবং সৃজনশীলতায় সরাসরি অংশগ্রহণ। ক্রিয়েটিভ কাজগুলোতে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ করাতে হবে। যদি ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে না চায় তাহলে তারা পিছিয়ে পড়বে। তাই সমস্ত ধরনের কাজে সকলকে ইনভলভ করাতে হবে, তাদের মধ্যে ক্রিয়েটিভিটিটাকে বার করে নিয়ে আসতে হবে, এবং এটা সর্বোপরি শিক্ষকের দায়িত্ব। একটা শিক্ষার্থীকে তিনি কিভাবে কাজে লাগাবেন, তার মধ্যে যে কাজ করার একটা মানে ট্যালেন্ট তার মধ্যে যেটা রয়েছে, প্রত্যেকের মধ্যেই একটা প্রতিভা রয়েছে, সেই প্রতিভাটাকে খুঁজে বার করা কিন্তু একটা শিক্ষকেরই দায়িত্ব। চলে আসছি পরের পয়েন্টে, পরীক্ষামূলক পদ্ধতিতে সক্রিয় অংশগ্রহণ। একটা ক্লাসে যখন কোনো এমসিকিউ কোয়েশ্চেন টিচার আলোচনা করছেন, শিক্ষক ক্লাসে আলোচনা করছেন, তো সবাইকে সেটাতে ইনভলভ করাতে হবে। এমনটা নয় যে কিছু ভালো স্টুডেন্টই উত্তর দিল আর বাকি স্টুডেন্টরা উত্তর দিতে পারলো না, এমনটা যেন ক্লাসে না হয়। চলে এসেছি পরের পয়েন্টে, পাঠ্যক্রমের মধ্যে শিশুদের চিন্তা শিক্ষা এবং প্রশ্ন উদ্দীপনের সুযোগ প্রদান করতে হবে। আগের পয়েন্টের মতোই এটা, শিক্ষার্থীকে এখানে বলতে হবে যে তোমাদের মধ্যে যদি কিছু থাকে তোমরাও অবশ্যই আমাকে বলো, তোমাদের মধ্যে যদি কোনো প্রশ্ন জেগে থাকে সেটাও আমাকে জিজ্ঞাসা করতে পারো। তাদেরকে এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যাতে তারা নিজেরাই প্রশ্ন জিজ্ঞাসা করার সুযোগ পায়। চলে আসছি পরের পয়েন্টে, অন্তর্দৃষ্টি সম্পন্ন জ্ঞান চর্চার প্রয়োজনে বিষয় সীমার বাইরেও জ্ঞান অন্বেষণ। শুধুমাত্র ক্লাসের পঠন পাঠনের মধ্যে সব কিছু যেন সীমাবদ্ধ না থাকে, তারা বাইরে গিয়েও জ্ঞান অন্বেষণ করতে পারে। তাদেরকে প্র্যাকটিক্যাল কাজ দেওয়া হলো এবং তাদেরকে বললো যে ফিল্ড স্টাডি করো, একটা জায়গার কি কি গাছ রয়েছে, কি কি ফুল রয়েছে, কি কি প্রাণী রয়েছে, তো তাদেরকে স্কুলের যে সারাউন্ডিং রয়েছে, স্কুলের যে বাউন্ডারি রয়েছে তার বাইরে গিয়েও তাদেরকে
জ্ঞান অর্জনের কথা অবশ্যই বলতে হবে। চলে আসছি পরের পয়েন্টে, জ্ঞান চর্চার অধ্যায় ব্যতীত পর্যবেক্ষণ, অন্বেষণ, আবিষ্কার, বিশ্লেষণ, চিন্তা ভাবনার উপর সমান গুরুত্ব প্রদান। যেমনটা আমি আগের পয়েন্টে বললাম, শুধুমাত্র তাদেরকে পাঠ্যক্রমে সীমাবদ্ধ না রেখে পাঠ্যক্রমের বাইরেও যে একটা পরিবেশ রয়েছে, সেই পরিবেশ থেকেও আমরা জ্ঞান অর্জন করতে পারি। তাদেরকে বলতে হবে তোমরা পর্যবেক্ষণ করো, তোমরা খুঁজে দেখো, তোমরা বিচার বিশ্লেষণ করো এবং চিন্তা ভাবনা করো। এই সবের ওপরেও কিন্তু এনসিএফ গুরুত্ব দিয়েছে। চলে আসছি পরের পয়েন্টে, যেখানে বলা হয়েছে বাস্তব সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট সম্পর্কে বিশ্লেষণ ক্ষমতার উদ্রেককারী ক্রিয়াকলাপ সংযোজন। একই পয়েন্ট এখানেও বলা আছে, আরও সমাজে যা যা নানান ঘটনা ঘটছে সেই ঘটনাগুলোতে নিজেকে ইনভলভ করা, এবং শুধু ইনভলভ করা না, সেটার মধ্যে থেকেও কিছু শিক্ষা লাভ করা। প্রেক্ষাপট থেকে সামাজিক সাংস্কৃতিক যেসব পুজো বা যেগুলো রিচুয়ালসগুলো আমাদের সমাজে হয়, সেইগুলো থেকেও শিক্ষা লাভ করা। কোন ঋতুতে কোন পুজোটা হচ্ছে, সামাজিক যেসব কাজকর্ম হচ্ছে, সেগুলো থেকেও তার মধ্যে ইনভলভ হয়ে সেখান থেকে জ্ঞান অর্জন করা, এগুলোও শিক্ষার্থীদেরকে এনসিএফের মনে হয়েছে এনসিএফের সুপারিশ সেখানেও এই প্রসঙ্গেও করা হয়েছে। চলে আসছি পরের পয়েন্টে, যেখানে কি বলা হয়েছে পাঠ্যক্রমের ক্ষেত্রসমূহ বিদ্যালয়ের বিভিন্ন স্তর মূল্যায়ন সম্পর্কে সুপারিশ। প্রথমেই যে বিষয়ে সুপারিশ করেছে সেটা হচ্ছে ভাষা। তো এখানে কি বলা হয় না, ভাষা ব্যবহারের দক্ষতা অর্থাৎ পড়া, শোনা, কথা বলা এবং বোঝবার ক্ষমতা স্কুলের বিষয়ের গণ্ডি ছড়িয়ে প্রসারিত হয়। শিক্ষার্থীর জীবনে প্রাথমিক বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত ভাষা শিক্ষার গুরুত্ব উপলব্ধি করা দরকার। ত্রিভাষা সূত্র চালু করার লক্ষ্যে একটি নতুন প্রয়াস চালানো প্রয়োজন। উপজাতীয় ভাষা থেকে শুরু করে সর্বক্ষেত্রে মাতৃভাষাকে শিক্ষার বাহন বলে উপলব্ধি করা দরকার এবং অন্যান্য ভারতীয় ভাষার পাশাপাশি ইংরেজির নিজস্ব স্থান খুঁজে পাওয়া প্রয়োজন এবং ভারতের বহু ভাষাভাষী সমাজকে স্কুল জীবনের সম্পদ হিসেবে দেখা দরকার। তো ভাষা সম্পর্কে এই ছিল এনসিএফ এর সুপারিশ। চলে আসছি পরের পয়েন্টে, যেখানে কি বলা হয়েছে বিজ্ঞান সম্পর্কে। তো এখানে যেটা বলা হয় তা হলো বিজ্ঞান শিক্ষার যে পদ্ধতি এবং ভাষা শিশুটির বয়স এবং বোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। যেন বিজ্ঞান পড়াচ্ছি মানে ভাষা খুব কঠিন হবে, শিক্ষার্থীরা সেটা বোধগম্য করতে পারবে না, এমনটা যেন না হয়, এবং পরিবেশের সঙ্গে যোগ রেখে তাদের মধ্যে অনুসন্ধান বিশ্লেষণের মাধ্যমে বিজ্ঞান শিক্ষা এমনভাবে দেওয়া দরকার যাতে বিদ্যার্থীরা অনুসন্ধিৎসা লাভ করে বা সৃজনশীলতা তাদের মধ্যে আসে। বিজ্ঞান শিক্ষাকে শিশুর বাস্তব পরিবেশের সঙ্গে সংযুক্ত করতে হবে যাতে সে যথেষ্ট কর্মমুখী দক্ষতা অর্জনে কর্মজগতে প্রবেশ করতে পারে। সমগ্র স্কুল পাঠ্যক্রমের মধ্য দিয়ে পরিবেশ সুরক্ষার বোধ জাগ্রত করতে হবে। চলে আসছি পরের পয়েন্টে, যেখানে বলা হয়েছে সমাজ বিজ্ঞানের কথা। তো এখানে কি বলা হয় না, পরীক্ষার প্রয়োজনে নিছক কিছু তথ্য মুখস্থ করার পরিবর্তে সমাজ বিজ্ঞানের বিষয়বস্তুতে তাত্ত্বিক অনুধাবনে চিন্তার মনোযোগ কেন্দ্রীভূত করা প্রয়োজন, যাতে শিশুদের স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতায় দক্ষ করে তোলা যায় এবং তারা বিভিন্ন সামাজিক প্রশ্নে যৌক্তিক প্রতিক্রিয়া প্রকাশ করতে পারে। লিঙ্গ সাম্য, মানবাধিকারের, বিভিন্ন জনজাতির প্রতি সংবেদনশীলতা ইত্যাদি গুরুত্বপূর্ণ জাতীয় আগ্রহের বিষয়ে সামগ্রিক ধারণা গঠন করতে হবে। এছাড়াও কি না, সমাজবিদ্যাকে রাষ্ট্রবিজ্ঞান হিসেবে পুনর্বিন্যাস করা প্রয়োজন। ইতিহাসের গুরুত্ব, সমাজ গঠনে ইতিহাসের যে ভূমিকা রয়েছে তাও কিন্তু ছাত্রছাত্রীদের অবহিত করতে হবে। চলে আসছি পরের পয়েন্টে, যেখানে কর্ম বিষয় নিয়ে বলা হয়েছে। তো এখানে কি বলা হয়েছে না, বিদ্যালয়ের পাঠ্যক্রমগুলি প্রাক প্রাথমিক স্তর থেকে একদম উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত এমনভাবে পুনর্নির্মিত করতে হবে যাতে জ্ঞান আহরণ, মূল্যবোধের বিকাশ, বিবিধ দক্ষতা গঠনে এই পাঠ্যক্রম একটি বিবিধ শিক্ষাদার্থী মাধ্যম হিসেবে তাদের কাজের শিক্ষাদানকারী ক্ষমতা অনুধাবন করতে পারে। চলে আসছি পরের পয়েন্টে, যেখানে শিল্প নিয়ে বলা হয়েছে। তো এখানে কি বলা হয় যে শিল্পর মধ্যে যেগুলো রয়েছে যেমন লোকশিল্প, সঙ্গীত, নৃত্য, চিত্রকলা, পুতুল নাচ, মৃৎশিল্প, নাটক ইত্যাদি বিভিন্ন যে ঐতিহ্যবাহী কারুশিল্পকে অবশ্যই স্কুল পাঠ্যক্রমের অঙ্গীভূত বলে গণ্য করা উচিত। এছাড়াও কি অভিভাবক, স্কুল কর্তৃপক্ষ এবং শিক্ষা আধিকারিকদের এই ধরনের শিল্পকলা এবং কারুশিল্পের সামাজিক, অর্থনৈতিক, ব্যক্তিগত এবং নান্দনিক গুরুত্ব সম্পর্কে অবহিত করা প্রয়োজন। স্কুল পাঠ্যক্রমের সর্বস্তরেই শিল্পকে একটি বিষয় হিসেবে অবশ্যই অন্তর্ভুক্ত করা দরকার। পরের পয়েন্টে বলা আছে শান্তি।
তো এখানে কি বলা হয়, সমগ্র স্থূল জীবন ধরে শিক্ষার্থীর মনে শান্তিকামী মূল্যবোধ জাগিয়ে তোলার ব্যবস্থা করতে হবে, বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে হবে, ক্রিয়াকলাপের আয়োজন করতে হবে, এবং যাতে কি না পরিবেশে একটা শান্তির ভারসাম্য সর্বদা বজায় থাকে, এবং শিক্ষকের শিক্ষণের একটা বিষয় হিসেবে শান্তি শিক্ষাকে কিন্তু অন্তর্ভুক্ত করতে হবে, যেটা কি এনসিএফে বলা হয়। তোমরা দেখবে এখন যে স্বাস্থ্য শরীর শিক্ষা যে বইটা রয়েছে সেখানে শান্তির শিক্ষা বলে একটা চ্যাপ্টার ইনক্লুড থাকে। তো যেখানে এনসিএফ থেকেই কিন্তু এই বিষয়টা এসেছে। চলে আসছি পরের পয়েন্টে, যেখানে কি বলা হয়েছে স্বাস্থ্য শরীর শিক্ষার কথা। এখানে কি বলা হয় না, শিক্ষার্থীর সামগ্রিক উন্নতির জন্য স্বাস্থ্য ও শরীর শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা, স্বাস্থ্য শরীর শিক্ষার আকর্ষণের মধ্য দিয়ে স্কুলে ভর্তি, ধরে রাখা এবং স্কুল সমাপ্ত সমস্যারও কিছু সমাধান হতে পারে। চলে আসছি পরের পয়েন্টে, যেখানে পরিবেশ শিক্ষার কথা বলা হয়েছে। এখানে কি বলা হয় না, পরিবেশ শিক্ষার আওতাভুক্ত কর্মকাণ্ডের জন্য পর্যাপ্ত সময় নির্ধারিত হওয়ার বিষয়টি নিশ্চিত করার সঙ্গে সমস্ত স্তরে বিভিন্ন বিষয় পড়ানোর সময় পরিবেশের সঙ্গে যে পরিবেশের যে প্রসঙ্গ সেটাকে মিশিয়ে সেই সংক্রান্ত প্রশ্ন দিলে সবচেয়ে ভালোভাবে পরিবেশ থেকে শিক্ষার পন্থা অনুসৃত হতে পারে। চলে আসছি আমাদের পরের পয়েন্ট, যেখানে কি বলা হয়েছে না, বিদ্যালয় এবং শ্রেণীকক্ষে পরিবেশের সম্পর্কে সুপারিশ, যেটা এনসিএফে করা হয়। এখানে কি বলা হয় না, ন্যূনতম উপাদান সামগ্রীর উপস্থিতি এবং নমনীয় পাঠ্যক্রমের প্রতি সমর্থন শিক্ষকের প্রয়োগ কুশলতা বাড়ানোর পক্ষে গুরুত্বপূর্ণ। পরের পয়েন্টে বলা হয়েছে, যে শিক্ষা ব্যবস্থা শিশুকে শিক্ষার্থী হিসেবে গণ্য করে তা শিশুর আগ্রহ বাড়াতে যেন সক্ষম হয়। পরের পয়েন্টে বলা হয়েছে, সর্বশিক্ষার উদ্দেশ্য সফল করার জন্য সুস্থ এবং প্রতিবন্ধী নির্বিশেষে সমস্ত শিশুর অংশগ্রহণ এখানে একান্ত জরুরি। তারপরের পয়েন্টে বলা হয়েছে, গণতান্ত্রিক আচার আচরণের মধ্য দিয়ে আহরিত নয়, এটা হচ্ছে আহরিত হবে, এটা হবে। আহরিত ব্যক্তিগণ শৃঙ্খলার মূল্য শিক্ষার্থীর জীবনে অপরিসীম। পরের পয়েন্টে বলা আছে, সমাজের সদস্যরা বিভিন্ন বিষয়ে তাদের জ্ঞান এবং অভিজ্ঞতা স্কুলের সাথে ভাগ করে নেওয়ার ব্যবস্থা থাকলে স্কুল ও সমাজের মধ্যে এক সেতু বন্ধ তৈরি হতে পারে। পয়েন্টগুলো আমি একটু বিস্তারিতভাবে তোমাদের আলোচনা করে দিচ্ছি। দেখো, প্রথম পয়েন্টে যেটা তোমাদের বলা হয়েছে সেই পয়েন্টগুলো আমি একটু, এই পয়েন্টগুলো তোমাদের ইম্পর্টেন্ট, আমি একটু ডিটেলসে তোমাদের বলে দিচ্ছি। প্রথমে কি বলা হয়েছে, বিদ্যালয় এবং শ্রেণীকক্ষের পরিবেশ সম্পর্কে সুপারিশ। সেখানে কি বলা হয়েছে না, ন্যূনতম উপাদান এবং সামগ্রীর উপস্থিতি এবং নমনীয় পাঠ্যক্রমের প্রতি সমর্থন, যেটা সবসময় এনসিএফে বলা হয়েছে যে পাঠ্যক্রমের বোঝা কমানো বা ব্যাগের বোঝা কমানোর কথা এখানে বলা হয়েছে। তাই নমনীয় পাঠ্যক্রমের প্রতি সর্বদা এখানে গুরুত্ব দান করা হয়েছে, এবং নমনীয় পাঠ্যক্রমের প্রতি সমর্থন এবং শিক্ষকের প্রয়োগ কুশলতা বাড়ানোর পক্ষে এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। যদি শিক্ষার্থীর ব্যাগের বোঝা কমে বা পাঠ্যক্রমের বোঝা কমে, শিক্ষার্থী আরও বেশি স্বতঃস্ফূর্তভাবে আগ্রহ লাভ করবে। হঠাৎ করে তার যদি মনে হয় যে সিলেবাসটা এত বড়, এত লেন্দি, আমি কিভাবে শেষ করব, তার মধ্যে প্রথম থেকেই একটা ভীতি জন্ম যায়, যেটা এনসিএফ এইটা প্রথম থেকেই তাই বাদ দিয়েছে, যে শিশুদের পাঠ্যক্রম সবসময় যেন নমনীয় হয়। পরের পয়েন্টে বলা হয়েছে, যে শিক্ষা ব্যবস্থা শিশুকে শিক্ষার্থী হিসেবে গণ্য করে তা শিশুর আগ্রহ বাড়াতে সক্ষম হয়। শিক্ষা ব্যবস্থা এমন হবে যাতে শিক্ষা ব্যবস্থা শিশুকে শিক্ষার্থী হিসেবে গণ্য করে। একটা শিশুর যদি পড়ার যে সিলেবাস, সেই সিলেবাসের মধ্যে যদি ভারসাম্য থেকে থাকে, তার মধ্যে একটা আগ্রহ থাকবে যে আমাকে পড়তে হবে, আমাকে জানতে হবে, বা ক্লাসের সারাউন্ডিংটা, ক্লাসের পরিবেশটা এমনই হবে, তার মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা জন্মাবে যে আমাকেও কিছু করতে হবে। তাই তার মধ্যে সবসময় তাকে কোয়েশ্চেন করা বা তাকে কোনো কাজের মধ্যে ইনভলভ রেখে তার মধ্যে যে আগ্রহ ক্ষমতাটা রয়েছে, সেই আগ্রহ ক্ষমতাটা কিন্তু তার অবশ্যই ডেভেলপ করতে হবে। পরের পয়েন্টে দেখো কি বলা আছে, সর্বশিক্ষার উদ্দেশ্য সফল করার জন্য সুস্থ ও প্রতিবন্ধী নির্বিশেষে সমস্ত শিশুর শিক্ষা গ্রহণ একান্ত জরুরি। যেমন আগেটা তোমাদের আমি বলেছিলাম যে সমস্ত তফসিলি জাতি, উপজাতি, ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে, লিঙ্গ নির্বিশেষে সকলকে শিক্ষার আওতায় নিয়ে আসা। এখানে কেউ বড় না, কেউ ছোট না, সকলে সমান সুযোগ পাবে এবং সকলে উন্নত শিক্ষা ব্যবস্থা পাবে। এটাই ছিল কিন্তু এনসিএফ এর প্রধান সুপারিশ এবং প্রধান লক্ষ্য। পরের পয়েন্টে কি বলা আছে, সর্বশিক্ষার উদ্দেশ্য সফল করার জন্য সুস্থ এবং প্রতিবন্ধী নির্বিশেষে, এই পয়েন্টটা আমি তোমাদের বললাম। পরের পয়েন্টে দেখো কি বলা আছে, গণতান্ত্রিক আচার আচরণের মধ্য দিয়ে আহরিত নয়, এটা আহরিত নয়, আহরিত। গণতান্ত্রিক আচার আচরণের মধ্য দিয়ে আহরিত ব্যক্তিগত শৃঙ্খলার মূল্য শিক্ষার্থীর জীবনে
অপরিসীম। একটা গণতান্ত্রিক সবার মধ্যে যদি সবাইকে যদি সমান সুযোগ দেওয়া হয়, এক্ষেত্রে কী হবে, শিক্ষার্থীর নিজের জীবনের মূল্যটা সে বুঝতে পারবে। যদি একটা শ্রেণীকক্ষ যদি শৃঙ্খলার মধ্যে থাকে, তাহলে কি সে জীবনে শৃঙ্খলা শিখতে পারবে। আর যদি বিশৃঙ্খল হয়, তার মনের মধ্যে একটাও কিন্তু বিশৃঙ্খল আচরণ তৈরি হবে। তাই যে গণতান্ত্রিক যে আচরণ সর্বদা কাম্য, সেই আচরণের মধ্য দিয়ে যে ব্যক্তি বা যে শিক্ষার্থীরা বড় হয়ে উঠবে, তার জীবনের যে মূল্যবোধটা তৈরি হবে, সেটা কিন্তু অপরিসীম। পরের পয়েন্টে কি বলা আছে, সমাজের সদস্যরা বিভিন্ন বিষয়ে তাদের জ্ঞান এবং অভিজ্ঞতা স্কুলের সাথে ভাগ করে নেবার ব্যবস্থা থাকলে স্কুল ও সমাজের মধ্যে এক সেতুবন্ধ তৈরি হবে। ছাত্রছাত্রীর জীবনে যদি কোনো সমস্যা তৈরি হয়, সেটা সে শিক্ষকদের সঙ্গে ভাগ করে নেবেন, বা শিক্ষক তার জীবনের যে অভিজ্ঞতা সেটাও যদি শিক্ষার্থীর সঙ্গে ভাগ করে নেন, শিক্ষার্থীও তার জীবন থেকে কিন্তু অনেকটা অভিজ্ঞতা অর্জন করতে পারবে। এই যে দেওয়া নেওয়া, এই যে শিক্ষককে এমনিতেই কী বলা হয়, ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড আমরা বলতে পারি। তাই সমস্ত দিকটা মেনে যদি একজন শিক্ষক শিক্ষা দেন, বা পাঠ্যক্রম নিয়ে বা সিলেবাস নিয়ে যেভাবে তার NCF এর সুপারিশ অনুযায়ী যেভাবে শিক্ষার কথা বলা হয়েছে, সেভাবে যদি শিক্ষা দেওয়া হয়, আমরা বলতেই পারি যে একটা শিক্ষার্থী এবং শিক্ষকের মধ্যে যে বন্ডিংটা তৈরি হবে, তাদের মধ্যে যে সেতুটা তৈরি হবে, সেটা কিন্তু সত্যিই এর অনস্বীকার্য। এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। এই ছিল তোমাদের NCF এর কিছু সুপারিশ। নেক্সট দিনে আমি তোমাদেরকে এখান থেকে একটা মক নেব, এবং মক থাকবে। তারপরে তোমাদের RTE, তোমরা বলেছিলে, আমাকে কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছিলে যে RTE থেকে একটা ক্লাস নেওয়ার কথা। তো নেক্সট ক্লাসে তোমাদের জন্য কিছু মক টেস্ট থাকবে, এবং RTE থেকে আমি তোমাদের কোয়েশ্চেন নেব, বা এইটা পড়িয়েও আমি এটাও করতে পারি যে RTE, এই দুটো আমি নিয়ে মক টেস্ট তোমাদের একটা দেবো। তাই বলবো তোমাদেরকে এই পয়েন্টগুলো তোমরা খুব ভালো করে পড়ো। বিশেষ কিছু কোয়েশ্চেন এখান থেকে আসে না, কিন্তু কিছু কি ফ্যাক্টর যেগুলো আমি তোমাদের ইম্পর্টেন্ট হিসেবে বলে দিলাম, সেগুলো কিন্তু অবশ্যই করবে। আজকের মতো ক্লাসটা এখানেই আমি শেষ করছি। তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা ক্লাসটা একটু বন্ধুদের সাথে শেয়ার করবে, যেন প্রত্যেকেই ক্লাস দেখার সুযোগ পায়, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে। যারা আজকে আমাদের চ্যানেল নতুন, তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে আমাদের সাবস্ক্রাইব করো, এবং তোমাদের যদি বুঝতে কোথাও কোনো রকম কোনো অসুবিধা হয়ে থাকে, তাহলে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবে। আজকের মতো গুড নাইট।